হ্যালো সবাইকে, গুড ইভিনিং। আশা করছি সবাই খুব ভালো আছো আর এসএলএসটির জন্য প্রিপারেশনও সবাই নিচ্ছ। তো আজকে বলেছিলাম দ্য লোটাস ইটারটা আজকে শর্টলি ডেসক্রাইব করে দেবো বেঙ্গলিতে, তো সেই জন্য লাইভ করছি। অ্যাকচুয়ালি লাইভগুলো 30 ডেজের পর কিন্তু ডিলিট হয়ে যায়। তো তোমাদের যে টপিকটাতে তোমাদের দরকার বা যেটা জানতে সেটা কিন্তু একটুখানি নোট ডাউন করে রাখবে, যেটা মনে হবে তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাস করাবো দা লোটাস ইটার, শর্ট স্টোরি, উইলিয়াম সামারসেট মগানের লেখা। এটা হচ্ছে 9-10 সিলেবাস। দা লোটাস ইটার, এটা বোধ হয় 11-12-এও আছে। দাঁড়াও দেখে বলছি। ইয়েস, লোটাস ইটার কিন্তু 11-12-এর সিলেবাসেও আছে লোটাস ইটার। আর লেগুনও ছিল কিন্তু 11-12-এর সিলেবাসে। ইভেন লোটাস ইটারটাও কিন্তু হচ্ছে 11-12-এর সিলেবাসও আছে, আর হচ্ছে 9-10-এর সিলেবাসও কিন্তু আছে। তো আগের দিন আমি জোসেফ কর্নার্ডের লেখা লেগুনটা করিয়েছিলাম, আর হচ্ছে বা লাগুন করিয়েছিলাম। তো আজকে করাবো দা লোটাস ইটার। আশা করছি বেঙ্গলিগুলো তোমরা যদি বুঝতে পারো, তোমরা নিজেরা ইংলিশটা পড়ে স্টোরিগুলো পড়ে পরিষ্কার বুঝতে পারবে যে কি লেখা আছে। অ্যাকচুয়ালি শর্ট স্টোরিগুলো একটু ব্রিফলি ডেসক্রাইব করা। এখন যদি লাইন বাই লাইন তোমাদেরকে পড়াতে যায় তাহলে কিন্তু সিলেবাসটা কমপ্লিট হতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ আমাদের হাতে এত টাইম নেই। আর তার থেকেও বড় কথা যে আমরা যদি তোমরা ক্রিটিকের অ্যানালিসিসটা বুঝতে পারো বেঙ্গলিতে, আশা করছি এই যে স্টোরিটা পড়তে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই ইংলিশের স্টুডেন্ট, ইংলিশে পড়াশোনা করেছি, অনার্সের স্টুডেন্ট যাই হোক না কেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করছি তোমরা যদি জিসটা বুঝতে পারো, ক্রিটিক্যাল অ্যানালিসিসটা বুঝতে পারো, আমরা যখন স্টোরিটা পড়বো আমাদের কাছে স্টোরিটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো এইটুকু আমাদের মধ্যে কনফিডেন্স থাকা দরকার যে লোটাস ইটার যখন আমরা যদি বেঙ্গলিটা বুঝতে পারি শর্ট স্টোরি, তো আমরা ইজিলি ইংলিশটাও বুঝতে পারবো, পড়তে পারবো। তো প্রথমে যেটা বলা যে ইন্ট্রোটা আমি তোমাদেরকে ডেসক্রাইব করে দিচ্ছি সেটা হচ্ছে লোটাস ইটার। প্রথমেই বলেছি লেখা হচ্ছে উইলিয়াম সামারসেট মগানের লেখা। যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে উইলিয়াম সামারসেট মগান এখানে নিজে ইনভলভ, মানে তিনি গল্পটার মধ্যে নিজে ইনভলভ। এই জন্য এই গল্পটা কিন্তু ফার্স্ট পার্সনে লেখা হয়েছে। তো এই কারণে গল্পটা লেখা হচ্ছে ফার্স্ট পার্সনে, যেহেতু অথার নিজে কি হচ্ছে এই গল্পটার মধ্যে হচ্ছে ইনভলভ, সেজন্য। আর এখানে সেরকম কিছু নেই ইন্ট্রো বলতে, আর সেরকম কিছু ইন্ট্রো এর মধ্যে নেই। তো চলো স্টোরিটা তোমাদেরকে একবার ডেসক্রাইব করে দিচ্ছি প্রথম থেকে। প্রথমে জানো কি কি ক্যারেক্টার আছে এখানে। লোটাস ইটারের মধ্যে ক্যারেক্টার আছে হচ্ছে উইলসন বলে একজন ক্যারেক্টার আছে, থমাস উইলসন। লেখক নিজে আছেন, লেখকের একজন বন্ধু আছে, আর তার সাথে এখানে আছে হচ্ছে ল্যান্ডলর্ড, আর তার স্ত্রী আছে অ্যাসেন্ডা, ল্যান্ডলর্ডের স্ত্রী অ্যাসেন্ডা আছে। আর সারাউন্ডিংস পাশাপাশি কিছু ক্যারেক্টার আছে। তবে যে নামগুলো আমরা পাই এই শর্ট স্টোরি থেকে সেগুলো হচ্ছে লেখক নিজে, লেখকের বন্ধু, আর হচ্ছে থমাস উইলসন আছেন একজন ব্যক্তি যাকে নিয়ে এই পুরো স্টোরিটা হচ্ছে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন সেন্টার অফ অ্যাট্রাকশন বলতে পারো। তার লাইফ সার্কেল, তার জীবনের বিবরণী, এইসব জিনিসটা এখানে লেখা আছে। আর এখানে আছে বলতে একটা আইল্যান্ডের ডেসক্রাইব করা হয়েছে আইল্যান্ডটার সম্বন্ধে। তো এই হচ্ছে এই লোটাস ইটারের মেন বক্তব্য। তো প্রথমে বলি শুরু হয়েছে যে গল্পটা যেভাবে, সেটা হচ্ছে এখানে থমাস উইলসন তিনি পরে আসছেন। প্রথম যে গল্পটা সেটা হচ্ছে আগস্ট মান্থ অফ আগস্ট, এখানে লেখা আছে মান্থ অফ আগস্টে, আগস্ট মাসে মানে হচ্ছে কবি, লেখক নিজে, কবি বলছি সরি, লেখক মানে অথার নিজে তার বন্ধুর বাড়িতে ঘুরতে এসছেন। বন্ধুর বাড়িতে কোথায়? ক্যাপ্রি আইল্যান্ড। ক্যাপ্রি আইল্যান্ডে হচ্ছে তার বন্ধুর বাড়ি। সেটা কোথায়? ক্যাপ্রি আইল্যান্ডটা কোথায়? সেটা হচ্ছে ইতালিতে। ইতালিতে হচ্ছে ক্যাপ্রি আইল্যান্ড। সেই ক্যাপ্রি আইল্যান্ডে এই লেখক তার বন্ধুর বাড়িতে ঘুরতে এসছেন, মানে বেড়াতে এসছেন। তো এই বন্ধুর নাম কিন্তু এখানে দেওয়া নেই, তাই আমরা বন্ধুর নামটা জানার দরকারও নেই।
তো সেইখানে বন্ধুর কাছে তিনি শুনেছেন আগে এই উইলসনের সম্বন্ধে, এই লোকটার সম্বন্ধে, যে তিনি কি করেছেন, তার সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই আইল্যান্ডে বসবাস করেন, এই কেপ্রি আইল্যান্ডে বসবাস করেন, যেখানে তার বন্ধু আছে, মানে লেখকের বন্ধু আছে। তো একদিন সন্ধ্যাবেলা, মানে এই যে আগস্ট মাসে যে তিনি এসছেন তার বন্ধুর বাড়ি, তো একদিনের সন্ধ্যাবেলা সানসেটের সময় যখন কি করে আইল্যান্ডের সমস্ত লোকজন সবাই একে অপরের সাথে দেখা করে, কথাবার্তা বলে, তো সেই রকম সময়ে ওই লেখক আর লেখকের বন্ধু তার নিজস্ব ভিলাতে, মানে তার নিজস্ব বাড়িতে দাঁড়িয়ে দেখছেন যে লেখকের বন্ধুর উল্টো দিকের বাড়িতে থাকতো এই থমাস উইলসন। তো সেখানে দেখছেন থমাস উইলসন একটা ব্লু রঙের জামা পরে আছে, আর তার ডেসক্রিপশনটা কি, তার ডেসক্রিপশন হচ্ছে তার হচ্ছে গ্রে হেয়ার, তার হচ্ছে মাথায় হচ্ছে গ্রে, স্মল হেড অফ গ্রে হেয়ার, থমাস উইলসনের গ্রে হেয়ার, আর হচ্ছে তার মানে কি বলবো খুবই স্বচ্ছ মুখ, একদম পরিষ্কার, এবং তাকে দেখলেই বোঝা যায় যে তিনি হচ্ছেন খুবই ভদ্র সভ্য একজন লোক। আর তিনি হচ্ছেন কি করছেন, একটা ব্লু শার্ট পরে আছেন। সেই সময় যখন লেখককে দেখাচ্ছেন তার বন্ধু, তো তখন তিনি একটা ব্লু শার্ট পরে আছেন। তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন যেখানে হচ্ছে মানে উইলসন থাকে, থমাস উইলসন থাকে, সেই বাড়ির ওপরের ছাদে প্যারাপিটের ওপরে তিনি কি করছেন, পেছন দিকে পিট করে দাঁড়িয়ে আছেন। তো তাকে দেখিয়ে বলছেন লেখকের বন্ধু যে দেখো ওই হচ্ছে উইলসন, ঠিক আছে। তো উইলসনের সম্বন্ধে লেখক শুনেছেন আগে যে উইলসন কিরকম, কি হয়েছে তার, তো সেজন্য তার ব্যাপারে, উইলসনের ব্যাপারে লেখকের হচ্ছে আগ্রহটা একটু বেশি বলতে পারো, যে তার সম্বন্ধে তিনি জানতে চান। তো লেখক তখন উইলসনকে ডাকছেন, যে যখন দেখতে পেয়েছেন প্যারাপিটের ওপরে দাঁড়িয়ে আছে উইলসন, তো লেখক ডাকছেন যে ওনাকে যে আসো আমাদের সাথে জয়েন করো কথাবার্তা বলার জন্য। তো উইলসন নেমে আসে ওপর থেকে, হাই হ্যালো করে, কিন্তু উইলসন তার নিজের সম্বন্ধে কোনো কিছুই বলে না। তো যাই হোক, সেদিনটা কেটে গেল। তারপরে একদিন তারা উইলসনের সাথে, ওই লেখক আর লেখকের বন্ধু উইলসনের সাথে কি করে, একটা বিচে যায় ঘুরতে। তা বিচটার নাম কি দাঁড়াও বলে দিচ্ছি, এখানে লেখাই আছে, বিচ হচ্ছে বাথিং বিচ, কল্ড হচ্ছে বাথস অফ টাইবেরিয়াস। বাথস অফ টাইবেরিয়াস বলে একটা বিচ আছে, সেই বিচে কিন্তু তারা কি করে, ঘুরতে যায়। তো সেখানে ঘুরতে যায়, কথাবার্তা নর্মাল কথাবার্তা হয়, কিন্তু উইলসন তার নিজের সম্বন্ধে কোনো কথাই কিন্তু লেখককে বলেনি। এরপর আবার ওরা আরেকটা জায়গায় ঘুরতে যায়, সেখানে কিন্তু লেখকের বন্ধু ছিল না, লেখক আর উইলসন দুজনে ঘুরতে যায়। সেটা হচ্ছে একটা মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও। সবসময় মনে রাখবে যেগুলো বলছি সেগুলো বইয়ের মধ্যেই আছে, তোমরা একটুখানি খুঁজলেই পাবে। মাউন্টেন রেঞ্জটা বলছি, দাঁড়াও। মাউন্টেন রেঞ্জ হচ্ছে মন্টেসোলারো। মন্টেসোলারো একটা মাউন্টেন রেঞ্জ। তো মন্টেসোলারোতে তারা গেছিল। তো মন্টেসোলারোতে উঠে যখন নেমে আসছে তখন কি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। তো সন্ধে হতে ওই মন্টেসোলারো রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ, তার পাশে একটা ইন মানে সরাইখানা ছিল। তো সেইখানে ওই লেখক আর উইলসন দুজনে বসে ড্রিঙ্ক করছে। মানে যেহেতু সন্ধে হয়ে গেছে, যেহেতু শীত প্রধান দেশ, ওই জায়গাতে এই যে ড্রিঙ্কের ব্যাপারটা, এটা কিন্তু একটুখানি প্রচলিত বলতেই পারো। তো সেই জন্য সন্ধে যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য সেখানে হচ্ছে এই মন্টেসোলারোতে এই লেখক আর লেখকের বন্ধু ওখানে কি করছে, ড্রিঙ্ক করছে। তুষার, হ্যালো ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং, কেমন আছো জানি। তো ড্রিঙ্ক করছেন। তো তখন হচ্ছে ড্রিঙ্ক করার অবস্থায় উইলসন হচ্ছে বলছে কবিকে, সরি কবি বলছি, লেখককে, অথারকে বলছে তার জীবনের ঘটনা, যে কি কারণে সে এই কেপ্রি আইল্যান্ডে আছে। কেপ্রি আইল্যান্ডে কোথায় বললাম, ইতালিতে, ঠিক আছে। কেপ্রি আইল্যান্ড হচ্ছে ইতালিতে, সে ইতালিতে বাস করে। আর কেন সে ইতালিতে আছে সেই কথাগুলো সে কিন্তু এখন শেয়ার করছে এই লেখকের সাথে। তো প্রথমে তারা কোথায় গেছিল, প্রথমে তারা গেছিল হচ্ছে এই যে বাথস অফ টাইবেরিয়াস। সেখানে কিন্তু তারা উইলসন তার সম্বন্ধে কোনো কিছুই ডেসক্রাইব করেনি বা বলেনি বা শেয়ার করেনি। কিন্তু সেকেন্ড টাইম যখন তারা এই তোমার মাউন্টেন রেঞ্জে গেল, এই মন্টেসোলারোতে, সেখানে গিয়ে কিন্তু সে তার জীবনের বিবরী, মানে জীবনে কি কি ঘটেছে সেই ব্যাপারগুলো নিয়ে সে কি করলো, আলোচনা করলো কার সাথে, লেখকের সাথে। সে কি বললো,
যে সে এইখানে যে এসছে তার মেন কারণ যে সে আগে একজন ব্যাংকের কর্মচারী ছিল। সে ছিল বলছি দাঁড়াও, সে ছিল হচ্ছে ক্রফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ অফ দ্য ইয়র্ক সিটি, সেখানে সে ম্যানেজার ছিল। সেই ব্যাংকে সে ম্যানেজার ছিল, সেটা হচ্ছে আমেরিকাতে। তো সেখানে সে ছিল, সেখানে 17 বছর বয়স থেকে ওই ব্যাংকে সে চাকরি করতো। তো তার এক স্ত্রীও ছিল, তার একজন মানে কন্যাও ছিল, ডটার ছিল। তো কোনো কারণে তার স্ত্রী হচ্ছে ব্রঙ্কাইল ভাবে অসুস্থ হয়ে পড়ে, ব্রঙ্কাই নিউমোনিয়া হয়, সেখানে অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। আর হচ্ছে তার যে কন্যা, তার কন্যারও হচ্ছে কোনো একটা কি বলবো পা কেটে ফেলা হয়, অস্ত্রোপচার হয়, সেখান থেকে গ্যাংগ্রিন টাইপের হয়, তো সেই কারণে সে মারা যায়। তো তার স্ত্রী আর তার কন্যা মারা যায়। তো সে চাকরি পেয়েছিল 17 বছর বয়সে। তো এই আইল্যান্ডে এই চাকরি করাকালীন সে এই আইল্যান্ডে এসেছিল যখন তার বয়স হচ্ছে 34, মানে 34 বছর বয়স, তখন সে এই আইল্যান্ডে এসেছিল। তো এই আইল্যান্ডে এসেছে, এই আইল্যান্ডের যে বিউটি সমস্ত কিছু দেখে সে আইল্যান্ডে প্রেমে পড়ে যায়। তো তার যখন ভ্যাকেশন শেষ হয়, ওই উইলসনে যখন চাকরিরত অবস্থায় যখন সে এই আইল্যান্ডে এসেছিল ঘুরতে, তো যখন তার ভ্যাকেশন শেষ হয়ে যায় তখন সে কিন্তু ঘুরে আবার তার কাজের জায়গায় ফিরে যায়, মানে আমেরিকাতে ফিরে যায়, ইংল্যান্ডে ফিরে যায়। তো সেই জন্য সেখানে কি হয়, ইংল্যান্ডে ফিরে যাওয়ার সময় তার কিন্তু এখানকার যে সৌন্দর্য বা এখান থেকে সে যা পেয়েছে সেটা সে ভুলতে পারেনি। সে ওখানে গিয়ে সবসময় তার মন এই কেপ্রি আইল্যান্ডে কি করতো, পড়ে থাকতো। সে চাইতো এই কেপ্রি আইল্যান্ডটাতে সে ফিরে আসবে। তো সে কি করলো, যখন দেখলো যে তার স্ত্রী বা তার কন্যা, তার কাছে তো কেউই নেই বলতে গেলে, সে একা। আর তার একজন আঙ্কেল ছিল, সে হচ্ছে যখন সে ছোট, একেবারে ছোট, মানে জন্মের আগেই তার আঙ্কেল কি করেছে, অস্ট্রেলিয়াতে চলে গেছে। তাই তার নিজের বলতে কেউই নেই। স্ত্রী আর কন্যা অনেক আগে কি করেছে, মারা গেছে। তো সে কি করলো, যখন তার 35 মানে 35 বছর বয়স, তখন সে তার সমস্ত যে কি বলবো প্রপার্টি ছিল, তার নিজস্ব তৈরি করা প্রপার্টি, আর এতদিন যে চাকরি করেছিল, চাকরি করার পরে তার যে গ্র্যাজুইটি, সেইটা টাকা, আর এতদিন চাকরি করার পরে সময় সেটা স্যালারি পেত, সেই স্যালারি থেকে সে কিছু টাকা কি করতো, তুলে রেখেছিল, মানে সেভিংস করে রেখেছিল। সমস্ত টাকা সে একত্র করে দেখলো যে মোটামুটি তার ওই আইল্যান্ডে খুব ভালোভাবে চলে যাবে 60 বছর বয়স পর্যন্ত। তার যখন 60 বছর বয়স হবে সেইক্ষণ পর্যন্ত তার সমস্ত কিছু নিজস্ব খরচা সে কি করতে পারবে, চালিয়ে নিতে পারবে। তাই সে কি করলো, চাকরি ছেড়ে, ওই ইংল্যান্ডের চাকরি ছেড়ে সে কি করলো, তার সমস্ত টাকা পয়সা নিয়ে, যা কিছু আছে নিয়ে সে চলে আসলো কোথায়, এই কেপ্রি আইল্যান্ডে। শুধু একটা মাত্রই কারণ এখানে আসার, কারণ সে এই আইল্যান্ডটাকে খুব ভালোবেসে ফেলেছিল। এখানকার বিউটি, এখানকার লোকজন যেভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকে, তারা যেভাবে গল্প করে, সমুদ্রের ওপরে যখন চাঁদের আলো পড়ে তখন যে সৌন্দর্য, সে সৌন্দর্যের জন্য লেখক বলছে উইলসন আরো বেশি প্রেমে পড়েছিল। এই যে প্রাকৃতিক জিনিসগুলো, সেগুলো তাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। সেই জন্য সে কি করলো, তার নিজস্ব চাকরি ছেড়ে সে কেপ্রি আইল্যান্ডে চলে এসছে আর কি। তো লেখকের সঙ্গে যখন দেখা হয়েছে তখন উইলসনের বয়স হচ্ছে 50। উইলসন এখানে এসছে 35 বছর বয়সে এই কেপ্রি আইল্যান্ডে, আর এখন তার বয়স হচ্ছে কত, 50। তো উইলসন কে লেখক, উইলসন তার ডেসক্রিপশন কি হয়েছে, কি হচ্ছে, সমস্ত কিছু বললো। এবং সে এটাও বললো যে 60 বছর বয়স পর্যন্ত আমার খুব ভালোভাবেই চলে যাবে, আমাদের টাকা পয়সা আছে। তো সে একটা ভাড়া বাড়িতে থাকে, মানে রেন্ট হাউসে থাকে, সেখানে 2টো রুম আছে, আর একটা নর্মাল একটা বারান্দা মতো আছে, সেখানে সে থাকে। সেখানে যে ল্যান্ডলর্ড, তার হচ্ছে একটা ভাইনিয়ার্ড আছে, মানে আঙুরের ক্ষেত টাইপের আছে, আর কাউ শেড, মানে এইসব গরু রাখার জায়গা পাত্র এইসব আছে। আর কি করে, তার একজন স্ত্রী আছে, তার নাম হচ্ছে অ্যাসেন্ডা, মানে ল্যান্ডলর্ডের স্ত্রীর নাম হচ্ছে অ্যাসেন্ডা, যেখানে উইলসন কি থাকে, ভাড়া থাকে। তো যাই হোক, সমস্ত কথা শোনার পরে লেখক বলছে যে 60 বছর বয়স হয়ে গেলে তাহলে তুমি কি করবে। বলছে দেখো, 60 বছর বয়স পর্যন্ত তো আমার খুব ভালোভাবে চলে যাবে, তারপরে আমি কি করব, সুইসাইড করে ফেলবো। কারণ
কারণ আমার আর তখন আর বাঁচার কোনো ইচ্ছে থাকবে না, এখানকার যা সৌন্দর্য আমি ততদিন পর্যন্ত উপভোগ করে নিতে পারবো, 60 বছর বয়সের পর কি করব, আমি সুইসাইড করে দেব। এটা সে বললো, উইলসন কাকে বললো, লেখককে বললো। তো লেখক এই কথাটা শুনে একটুখানি যদিও হতভম্ব হলো যে এরকম একটা ডিসিশন কেউ নিতে পারে, কিন্তু তারপরেও এটা ভাবলো যে এটা তো কোনো ভুল নয়, কারণ তার তো নিজস্ব বলতে বা নিজের বলতে কিছুই নেই। তো সে যদি নিজের মতন করে ভালো থাকতে চায় তো সেখানে দোষের তো কিছু নেই। তাই লেখক তার মধ্যে কোনো কিছু ভুল দেখতে পেল না। তো যাই হোক, এখানে গল্পটা এখানে হাফ পোর্শন গল্পের হলো এন্ড হলো। লেখক কি করলো, ওই কেপ্রিয়া লেনে যে এসেছিল ভ্যাকেশনে, তো সে তার নিজের জায়গায় চলে গেল, তার নিজের দেশে চলে গেল, যেহেতু তার ভ্যাকেশন শেষ হয়ে গেছে। লেখক আবার ওই কেপ্রি আইল্যান্ডে ফিরে এসেছিল কত বছর পরে, 13 বছর পরে। তো 13 বছর পরে ফিরে এসে প্রথমেই সে জিজ্ঞেস করলো তার বন্ধুকে যে উইলসনের কি হয়েছে, উইলসন কি মারা গেছে, সুইসাইড করেছে? তো তখন হচ্ছে তার বন্ধু বলল যে না, একটা খুব মর্মান্তিক ঘটনা উইলসনের সাথে ঘটেছে, যেটা মানে কি বলবো, ডেসক্রাইব করাটাও খুবই মর্মান্তিক। তখন বললো কি হয়েছে? তো এর আগে একটা কথা বলে নি যে উইলসনের যেখানে থাকতো তার সামনে একটা গাছ ছিল, তার সামনে যে তার দুটো যে রুম ছিল, একটা বেডরুম আর একটা লিভিং রুম, সে হচ্ছে কিন্তু খুব ছিল টোবাকো অ্যাডিক্টেড পার্সন। উইলসন ছিল খুব টোবাকো অ্যাডিক্টেড পার্সন। তো লেখককে একদিন যখন উইলসনের বাড়িতে, উইলসন লেখককে একবার তার বাড়িতে ইনভাইট করেছিল যখন লেখক ওখানে ছিলেন। তো সেখানে গিয়ে লেখক দেখেছিলেন তার যে লিভিং রুম সেখানে কিন্তু খুব টোবাকোর স্মেল পাওয়া যাচ্ছিল, মানে তিনি টোবাকো এডিক্টেড পার্সন ছিলেন। আর যেখানে হচ্ছে তোমার উইলসন ছিল তার সামনে একটা গাছ ছিল, সে গাছটার নাম বলছি দাঁড়াও, যেটা হচ্ছে আমরা বেঙ্গলিতে জানি, গাছটার নাম আমরা বেঙ্গলিতে জানি, কিন্তু তার যে গাছটা ছিল সেটা হচ্ছে খুব ভালো ফুল দিত, সেটা হচ্ছে দাঁড়াও লাইনটা আমি বলছি দিয়েই তোমরা বুঝতে পারবে। লাইনটা হচ্ছে, যেহেতু আমি পুরো লাইন পড়াতে পারছি না তো সেই জন্য আমি কিছু কিছু লাইন মার্কিং করে রেখেছি, সেই জন্য তোমরা যাতে বুঝতে পারো। হ্যাঁ, গাছটার নাম হচ্ছে অলিয়েন্ডার, যেটা হচ্ছে ছিল তার বাড়ির সামনে, সেখান থেকে হচ্ছে খুব ভালো কি হতো, ফুলের গন্ধ বেরোতো। তো সেই অলিয়েন্ডার গাছটা কি ওই যেখানে উইলসন ভাড়া থাকতো সেই উইলসনের বাড়ির সামনে, সেই ভাড়া বাড়ির সামনে ওই অলিয়েন্ডার গাছটা ছিল। তো উইলসন কি করতো, ওই ভাড়া বাড়িতে থাকতো এবং টোবাকো অ্যাডিক্টেড পার্সন ছিল, ব্যাস এইভাবেই দিন চলছিল। তো যখন আবার লেখক ভ্যাকেশন কাটিয়ে চলে গেছিল, তারপর 13 বছর পরে যখন আবার ওই কেপ্রি আইল্যান্ডে তার বন্ধুর কাছে ফিরে এলো, উইলসন সম্বন্ধে জানতে চাইলো, তখন লেখক মানে তার বন্ধু বলল যে উইলসন যখন তার 60 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু উইলসন এই যে সুইসাইড করা মানে কি, মানুষের হচ্ছে মেন্টালি তাকে স্টেবল হতে হবে, মেন্টালি ডিটারমিনেশন নিতে হবে যে আমি সুইসাইড করব, তাই তো। তো কিন্তু উইলসন কিন্তু সেটা করতে পারেনি, উইলসন মেন্টালি কিন্তু সে স্টেবল ছিল না, ডিসাইড নিতে পারেনি, ডিসিশন নিতে পারেনি যে সে এটা করবে। তো 60 বছর পেরিয়ে যাওয়ার পর তো সে যেহেতু ভালো মানুষ ছিল, এতদিন পর্যন্ত যখন যার কাছে সে ভাড়া থাকতো টাইম টু টাইম ভাড়া দিয়ে দিত, কোনো লোকের সাথে তার কোনো ঝামেলা ঝগড়া কোনোদিন হয়নি, সে কি বলবো তার কোনো ধার দেনাও ছিল না। তো 60 বছর পেরিয়ে যাওয়ার পর তার পাড়া প্রতিবেশী এবং ল্যান্ডলর্ড তারা কিছুটা সাহায্য করেছিল, তো তার 6-7 মাস ভালোভাবে চলে গেছিল, কারণ তার 60 বছর পর্যন্ত তার জমানো টাকা ছিল, সে বলেইছিল 60 বছর পর্যন্তই তার কি হবে, তার সমস্ত কিছু খুব ভালোভাবে চলবে তার জমানো টাকা দিয়ে। তারপরে বলেছিল সে সুইসাইড করবে, কিন্তু যেহেতু সে মেন্টালি স্টেবিলিটি ছিল না, তার ডিসিশন নিতে পারেনি, তাই 60 বছর পর সে কি করলো, 6-7 মাস সে কি করেছিল, পাড়ার প্রতিবেশী আর তার ল্যান্ডলর্ড তাকে কিছুটা হেল্প করেছিল, তো সেভাবে চলে গেছিল। কিন্তু 6-7 মাস পরে যখন সে টাকা পত্র দিতে পারছে না বাড়ি ভাড়া, তখন ল্যান্ডলর্ড কি করলো, একটা নোটিশ তাকে জারি করলো যে তাকে বাড়ি ছেড়ে দিতে হবে, তাকে তারা তার বাড়িতে রাখতে পারবে না। তো এই সময় উইলসন খুব ভেঙে পড়লো, উইলসন ভাবলো যে ঠিক আছে আমাকে এবার তাহলে আমাকে শেষ করে ফেলবো। তো একদিন রাত্রে যখন অ্যাসেন্ডা তাকে খাবার দিয়ে চলে গেল,
খাবার দিয়ে চলে যাওয়ার পরে উইলসন কি করলো, তার যে বেডরুমটা ছিল, তার বেডরুমে একটা ডোর ছিল আর একটা উইন্ডো ছিল, মানে একটা দরজা আর একটা জানলা ছিল। সে কি করলো, দরজা জানলাটা বন্ধ করে ঘরের মধ্যে চারকোল জ্বালিয়ে দিয়েছিল, চারকোল। সে ভাবলো চারকোলের যে ধোঁয়াটা, স্মোকটা উঠবে, সেই স্মোকে সে দম বন্ধ হয়ে মারা যাবে। তো চারকোলের যে যখন চারকোল জ্বালিয়ে দিল, যখন স্মোকটা উঠলো, স্মোকে কি হলো, উইলসন কিছুক্ষণ পর্যন্ত নিজেকে আটকে রাখতে পারছিল। তারপরে ভাবলো যে সে যে সুইসাইড করার টেন্ডেন্সি সেটা কিন্তু আসেনি, মানে আনতে পারিনি মাইন্ডের মধ্যে। সে দৌড়ে গিয়ে কি করলো, তার একটা দরজা বা জানলা খুলে দিয়েছিল। তো সে কিন্তু মারা যায়নি, সে কি করেছিল, সেন্সলেস হয়ে গেছিল। সকালবেলা যখন অ্যাসেন্ডা উইলসনের কাছে আসে, তখন তাকে দেখতে পাই উইলসন কি করছে, তার ঘরের মধ্যে, মানে তার বেডরুমে সে কি করছে, সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো তখন হচ্ছে তাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পরে ডাক্তাররা বলে, যেহেতু সে অনেকটা স্মোক ইনহেল করেছিল, তো তার হচ্ছে মেন্টালি কিছুটা মানে ডিসব্যালেন্স তৈরি হয়েছিল মেন্টালি। তো সে ভুলে যাচ্ছিল, তার মেমোরি লস হচ্ছিল, সে সামনের জনকে চিনতে পারছিল না, এরকম ঘটনা ঘটেছিল। তো সেই জন্য তার ল্যান্ডলর্ডরা ভাবলো ওকে আর ওদের কাছে রাখবে না। আর যেহেতু ও ছিল মানে ইংল্যান্ডের লোক, মানে ইংলিশ পিপুল, তো ইটালির পুলিশ কিন্তু ওকে ওদের কাছে রাখতে চাইছে না, যেহেতু ও ইংল্যান্ডের লোক। তো সেই সমস্ত কিছু ভেবে, আর এতদিন যেহেতু ল্যান্ডলর্ডের সাথে ওই উইলসন খুব ভালোভাবে থাকছিল, তো সেজন্য কি করলো, ল্যান্ডলর্ড বললো ঠিক আছে, তো ও আমাদের কাছেই থাকতো। তো উইলসনকে ল্যান্ডলর্ডরা ওদের কাছে নিয়ে গেল, মানে যেখানে উইলসন ভাড়া থাকতো। তো যেহেতু ওর মেন্টালি ডিসব্যালেন্স তৈরি হয়েছিল, তো সেই জন্য উইলসনকে দিয়ে ল্যান্ডলর্ড কি করতো, বিভিন্ন কাজ করিয়ে নিত। এই যে জল তোলা, তারপরে ধরো গরুর গোয়াল বা খাটাল পরিষ্কার করানো, এখানে ওখানে ঝাঁট দেওয়া, এইসব কাজ কিন্তু করিয়ে নিত যে তার ল্যান্ডলর্ড। যেহেতু সে টাকা পয়সা দিতে পারতো না, আর তার বদলে কি দিত, কিছুটা পরিমাণ খাবার দিত। কিন্তু অ্যাসেন্ডা ল্যান্ডলর্ডের স্ত্রী ছিল খুব ভালো, তো সে কি করতো, তাকে খাবার টাবার সব দিত, নিজে মানে কিছুটা খাবার বাঁচিয়ে তাকে দিত এই উইলসন। তো এইভাবেই চলছিল কিছুদিন। তো হঠাৎ করে একদিন কি হলো, যে উইলসন ওই হাঁটতে যাচ্ছিল, ওই পাহাড়ে যাচ্ছিল হাঁটতে। তো সেখানে গিয়ে সে কি করেছে, সন্ধ্যের দিকে বোধহয় পাহাড়ে উঠতে গিয়ে সেন্সলেস অবস্থায় ওখানে পড়ে যায়, আর ওখানে কি হয়, মারা যায়। মানে তার এই যে ঘটনাটা ঘটেছিল, মানে তখন সে সুইসাইড করার টেন্ডেন্সি নিয়েছিল চারকোল থেকে, তো তার 6 মাস পর সে মানে নর্মালি মারা যায়। একটু সে আনমনে ঘুরে বেড়াতো, তো ওই রকম পাহাড়ে উঠতে যাচ্ছিল, তো পাহাড়ে উঠতে গিয়ে সে হঠাৎ করে পাহাড়ের মাঝখানে সেন্সলেস অবস্থায় মারা যায়। সকালে সবাই লোকজন দেখতে পায়। আর সবচেয়ে বড় কথা, তাকে দেখে মনে হচ্ছিল যে সে যে যখন মানে যেখানে সে পড়ে আছে পাহাড়ের ওখানে, দেখে মনে হয়েছিল যে সে মনে হয় ওখানে শুয়ে ঘুমাচ্ছে এরকম। তো এই হচ্ছে উইলসন। উইলসন এভাবে তার নিজের মানে জীবনটা তার শেষ হয়ে যায়। তো লেখক এখানে বলেছিল যে, লেখকের দেখো যখন গল্পটা শুরু হয়েছিল একটা এক্সাইটিং ব্যাপার ছিল যে কি হবে, মানুষটা কি করবে শেষ পর্যন্ত গিয়ে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কি হলো, যে মানুষটা মর্মান্তিক পরিণতি, যে সে কিন্তু জীবন থেকে ওই কেপ্রি আইল্যান্ডের বিউটিটার জন্য সেখানে এসেছিল ঠিকই, কিন্তু সে শেষ পর্যন্ত কিন্তু নিজের জন্য কিছু করতে পারলো না, আর সে নিজে কিছু সেরকম ভাবে কি বলবো ভালোভাবে বাঁচতেও পারলো না। তো এই হচ্ছে গল্পটা ছিল। এবারে তোমরা বলতে পারো লোটাস ইটার নামটা কেন হয়েছে। তো লোটাস ইটার নামটা এই কারণে হয়েছে যে একটা গল্প আছে যেখানে কি আছে, যে লোটাস ইটার মানে ওই পদ্ম ফুলের যে ভেতরে বীজ আছে, সেই বীজটা কিন্তু মানুষ খেলে কি হয়, মারা যায়। তো এইখানে কি হচ্ছে যে সৌন্দর্য, এই যে উইলসন প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে গিয়ে কি করলো, তার নিজের জীবনটাই একবারে একটা এলোমেলো ভাবে কাটিয়ে দিল। আর শেষ পর্যন্ত সে কি করলো, একটা বিচ্ছিরি ভাবে, মানে একটা যেটা মানে এক্সপেক্টেড নয় সেভাবে কি হলো, সে মারা গেল। তো সেই জন্য এই গল্পটার নাম লোটাস ইটার দেওয়া হয়েছে। তো এই ছিল গল্প, আর তোমাদেরকে শর্টলি ডেসক্রাইব করে দিলাম যতটা পেরেছি। তো তোমরা একটুখানি গল্পটা পড়ে দেখবে, একবার পড়ো বা দুবার পড়ো, গল্পটা থরলি একবার পড়ে দেখবে, আশা করছি তোমরা বুঝতে পারবে গল্পটা।
আর যেগুলো বললাম সেগুলো একটু মাইন্ডে রাখবে, কোন কোন জিনিসগুলো মনে রাখার কথা। তারা প্রথমবার কোথায় ঘুরতে গেছিল, উইলসনকে যখন তারা প্রথম দেখেছিল তখন সে কি পড়েছিল, উইলসনের চেহারার ডেসক্রিপশন, আর হচ্ছে উইলসন কোন ব্যাংকে কাজ করতো, তার স্ত্রী কিভাবে মারা গেছিল, আর তার কন্যা কিভাবে মারা গেছিল, আর তার যে আঙ্কেল সে হচ্ছে কোথায় চলে গেছিল। যে শর্টগুলো বলছি এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উইলসনের কিসে অ্যাডিক্টেড ছিল, মানে টোবাকো অ্যাডিক্টেড ছিল উইলসন, তো সেই টোবাকোটা কে তাকে মানে দিত, সাবড়ে দিত। এটা মনে করা হয় যে অ্যাসেন্ডা, মানে ল্যান্ডলর্ডের যে স্ত্রী অ্যাসেন্ডা, সে হচ্ছে কি হতো উইলসনকে ওই টোবাকোটা সাপ্লাই দিত, এটা মনে করা হচ্ছে। তো উইলসন ছিল টোবাকো অ্যাডিক্টেড পার্সন। উইলসনের যেখানে বাড়ি ভাড়া থাকতো তার বাড়ির সামনে যে গাছটা ছিল, তো সেই গাছটার নামটা কি। তারপরে সে কত বছর বয়সে কেপ্রিয়াল্যান্ডে পুরোপুরি ভাবে সমস্ত কাজকর্ম ছেড়ে চলে আসে, আর কত বছর বয়সে সে চাকরিতে ঢুকেছিল, মানে 17 বছর বয়সে সে চাকরিতে ঢুকেছিল। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাঁ, যে সে কি কোন অধিবাসী ছিল, অ্যাকচুয়ালি সে ছিল ইংল্যান্ডের অধিবাসী, মানে সে একজন ইংলিশ ব্রিটিশ ম্যান ছিল, আর সে থাকছিল কোথায়, ইতালিতে থাকছিল। আর হচ্ছে কি মনে রাখতে হবে, হ্যাঁ আর হচ্ছে তোমার মনে রাখতে হবে যে শেষে তার যে মেন্টালি ডিসব্যালেন্স হয়, সে সুইসাইড করতে গেছিল, সেটা কিভাবে করছিল, ওই যে চারকোলকে বার্ন করে, এটা মনে রাখতে হবে। আর তারপরে সে যে মারা গেছিল সেটা কোথায় মারা গেছে। এই কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো একটুখানি বই দেখে মার্কিং করে নিও আর খাতায় নোট ডাউন করে রেখো, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর স্টোরিটা খুব ভালো করে থরলি পড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আশা করছি আমি তোমাদেরকে যেভাবে বেঙ্গলিটা ডেসক্রাইব করছি, তোমরা যদি একটু ভালো করে স্টোরিটা পড়ো, তোমরা এমসিকিউ ইজিলি করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, স্টোরিটা পাই টু পাই, লাইন টু লাইন দেখে দেখে পড়বে, দেখবে অনেক এমসিকিউ টাইপের যে কোশ্চেন তোমাদেরকে বললাম তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবে এমসিকিউ যে মেন টপিক গুলো সেগুলো খাতায় নোট ডাউন করে রাখা। যাই হোক, আজকে ক্লাস এখান পর্যন্ত। আগের দিন লেগুন করিয়েছিলাম, আজকে ওটা শেয়ার করালাম, পরের দিন আর একটা টপিক করাবো। তো সবাই ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।